নমস্কার। আজকের যে গল্পটি আমি পড়ব সেটি হচ্ছে নিধিরামের বেশাতি। লিখেছেন রবীন্দ্রনাথ মৈত্র। চৈতালির আবাদ শেষ করিয়া নিধিরাম কলিকাতা আসিত। তাহার পর বর্ষা নামিতেই দেশে ফিরিত। এই কয়টি মাস প্রত্যহ দেখিতাম এক চক্ষু নিধিরাম পাঠক মাথায় একটি ছোট্ট লাল টিনের বাক্স চাপাইয়া হাঁকিয়া যাইতেছে, চাই চীনা সিঁদুর, চাই চীনা সিঁদুর। আর তাহার পশ্চাতে নগ্নকায় শিশুর দল বাদল মিত্রের গলির তন্দ্রালস মধ্যাহ্নকে সচকিত করিয়া চিৎকার করিতেছে, চাই কানা ইঁদুর, চাই কানা ইঁদুর। কবে ছন্দরসিক কোন শিশুকবি সিন্দুরওয়ালা নিধিরামের এই অপূর্ব স্তববাণী প্রথম উচ্চারণ করিয়াছিল তাহা কেহ জানে না। সম্ভবত স্বয়ং কবিরও সে কথা মনে নাই। কিন্তু দীর্ঘকাল ধরিয়া প্রতি বৎসর নব নব শিশুকণ্ঠ একই ভাষায় নিধিরামকে অভ্যর্থনা করিয়া আসিতেছিল। এই বিরূপ সংবর্ধনায় নিধিরাম কোনোদিন রাগ করে নাই। প্রত্যুত্তরে মশিকের অনুকরণে শব্দ করিয়া তাহার শিশু বন্ধুগণকে খুশি করিয়াছে। 20 বৎসর ধরিয়া এইরূপেই চলিতেছিল। সহসা একদিন এই নিয়মের ব্যতিক্রম দেখিয়া নিধিরাম আশ্চর্য হইয়া গেল। গলির মধ্যে এক স্থানে গুটি কয়েক শিশু জটলা করিতেছিল। নিধিরাম সেখানে আসিয়া গলার স্বর উঁচু করিয়া হাঁকিল, চাই চীনা সিঁদুর, চাই চীনা সিঁদুর। দূর হইতে দুই একটি কণ্ঠে পরিচিত প্রতিধ্বনি শোনা গেল বটে, কিন্তু প্রত্যেকের মতো তাহা জমাট বাঁধিয়া উঠিল না। শিশুর দল নীরবে পরম সম্ভ্রমের সহিত একজনকে ঘিরিয়া দাঁড়াইয়া তাহার কথা শুনিতেছিল। নিধিরাম নিকটে আসিয়া দাঁড়াইল। কথা কহিতেছিল একটা বালিকা। কোমরের নীলাম্বরী শাড়ির আঁচল জড়াইয়া হাত নাড়িয়া সে প্রতিপন্ন করিতেছিল যে কানাকে কানা, খোড়াকে খোড়া বলিতে নাই, এবং যদি কেহ বলে তবে তাহার সহিত বক্তার জন্মের মতো আড়ি, এবং পুতুলের বিবাহে তাহাকে নিমন্ত্রণ করিবে না। সমাজচ্যুতির এই নিদারুণ শাস্তির ভয়ে পরিচিত কণ্ঠধ্বনি শুনিয়াও শিশুর দল আজ নীরব হইয়াছিল। নিধিরাম তাহা বুঝিল এবং বক্তাকে একবার ভালো করিয়া দেখিয়া লইয়া নিঃশব্দে ফিরিয়া গেল। সন্ধ্যায় ফিরিবার পথে গলির মোড়ে নীলবাড়ির দরজায় দ্বিপ্রহরে শিশু সবার সেই নেত্রীটির সহিত নিধিরামের সাক্ষাৎ পরিচয় হইল। নিধিরামকে দেখিয়াই বিনা ভূমিকায় বালিকা কহিল, তুমি বুঝি আর জন্মে কানাকে কানা বলেছিলে সিন্দুরওয়ালা? বলা বাহুল্য, জন্মান্তরের কথা নিধিরামের স্মরণ ছিল না। শুধু এই নবাগতার সহিত আলাপ জমাইবার অভিপ্রায়ে সে কহিল, হ্যাঁ মা লক্ষ্মী, মা বলেছে তাই এই জন্মে তুমি কানা হয়েছ না? বলিয়া সে প্রচণ্ড অভিশাপবাণী উচ্চারণ করিল, যদু মধু ছোটুক নিমাই সবাই আর জন্মে কানা হবে, তোমাকে খেপাই কি না? নিধিরাম দাঁতে জিভ কাটিয়া কহিল, ও কথা বলতে নে মা লক্ষ্মী। মা লক্ষ্মী এইবার রুখিয়া উঠিয়া কহিল, বলবো, 100 বার বলবো, তারা কেন তোমাকে কানা বলবে? বলিয়া একটু থামিয়া সে প্রশ্ন করিল, তুমি বামুন? নিধিরাম কহিল, হাঁ। প্রশ্নকর্ত্রীর চক্ষে সংশয় ফুটিয়া উঠিল, দেখি পইতে। নিধিরাম তার ছিন্ন কাপড়ের মধ্য হইতে মলিন উপবীত গুচ্ছ বাহির করিয়া দেখাইল। বালিকা কহিল, কাল দাদুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, তুমি মন্তর পড়াবে? নিধিরাম তৎক্ষণাৎ পরিহিত স্বীকার করিয়া কহিল, পড়াবো। আমরা কিন্তু গরিব মানুষ, দক্ষিণে দিতে পারবো না, বুঝলে? বলিয়া পরম গাম্ভীর্যের সহিত বালিকা কহিল, এটি পার হলেই আমি বাঁচি, আর দুটিকে একরকমে বিয়ে দিয়েছি। মা গো, ছেলে মেয়ে মানুষ করা যে কি কষ্ট। এই বলিয়া পুতুলের ডালাখানি নিধিরামের হাতে দিয়া সে কহিল, দেখেছ, মেয়ের আমার মুখখানা রোদে একেবারে শুকিয়ে গেছে, এখন আবার জল দিয়ে রাখতে হবে, নইলে পাড়ার লোকে বউ দেখবার সময় খোঁটা দিয়ে বলবে, বউ খুঁজছিত। এমন সময় ভিতর হইতে আহ্বান আসিল, সরু।
মা গো মা, দেখেছ, দুদণ্ড আপন ছেলে মেয়ের কথা কইবার জো নেই, বলিয়া বালিকা উঠিয়া দাঁড়াইল। পুতুলের ঢালা তাহার হাতে দিয়া নিধিরাম কহিল, তবে আসি মা লক্ষ্মী। আমি লক্ষ্মী নই গো, সরস্বতী, আমাকে মা সরস্বতী বলে ডাকবে, বুঝলে? এই বলিয়া বালিকা ভিতরে ঢুকিল। নিধিরামের সহিত সরস্বতীর পরিচয়ের সূত্রপাত হইল এই প্রকারে। এই মুখরা মেয়েটিকে সহসা নিধিরামের অত্যন্ত ভালো লাগিয়া গেল। ক্রমে ক্রমে কালীঘাটের পুতুল, গালার চুড়ি, দু এক টুকরা জরির কাপড়, নিধিরামের সিঁদুরের বাক্সে আশ্রয় পাইয়া অবশেষে সরস্বতীর খেলাঘরে স্থান লাভ করিতে লাগিল। প্রত্যহের আনন্দহীন একঘেয়ে কেনাবেচার মধ্যে এই মেয়েটির সঙ্গে দুদণ্ড কথা কহিয়া নিধিরাম আনন্দ পাইত। সময় সময় নীলবাড়ির জানালার রোয়াকে সিঁদুরের পেট্রা কোলের উপর রাখিয়া নিধিরাম সরস্বতীর সহিত তাহার মাটির ছেলে মেয়েদের সুখদুঃখের কথা কহিয়া ঘণ্টার পর ঘণ্টা কাটাইয়া দিয়াছে। ভিন্ন পল্লীতে গিয়া বেসাতি বেচিলে 10টা পয়সা রোজগার হয়, এ কথা মাঝে মাঝে মনে হইয়াছে বটে। তথাপি তাহার প্রগল্ভা বান্ধবীর কথার মোহ কাটাইয়া উঠিতে পারে নাই। অথচ সে কথাগুলো একান্ত নিরর্থক এবং কোনোদিন নিধিরামেরও কোনো কাজে লাগিবার সম্ভাবনা ছিল না। বর্ষা নামিলে নিধিরাম দেশে গেল। সেবার দেশে মারাত্মক রকমের একটা ব্যাধির উৎপাত আরম্ভ হইয়াছিল। তাহার আক্রমণ হইতে নিধিরামও নিষ্কৃতি পাইল না। মাস 6 ভুগিয়া একদিন মাঘের দ্বিপ্রহরে নিধিরাম তাহার সিন্দুরের লাল বাক্সটি মাথায় করিয়া সরস্বতীর বাড়ির দরজায় আসিয়া হাঁকিল, চাই চীনা সিঁদুর। আগেকার মতো আর কেহ দূরদার করিয়া নামিয়া দ্বার খুলিয়া বাহিরে আসিল না। দ্বিতীয়বার হাঁকিতে নিচের ঘরের একটা জানালা খুলিয়া গেল। জানালায় সরস্বতীকে দেখিয়াই একগাল হাসিয়া নিধিরাম জিজ্ঞাসা করিল, বুড়ো বেটার কথা মনে ছিল সুরমা? সরস্বতী ঘাড় নাড়িয়া জবাব দিল। নিধিরাম আশ্চর্য হইল। সরস্বতী তো কথা না বলিয়া থাকিবার পাত্রী নহে। জিজ্ঞাসা করিল, তোমার ছেলে মেয়ে সব ভালো আছে সুরমা? এইবার সরস্বতী কথা কহিল, সেসব আমি রাধুকে বিলিয়ে দিয়েছি। ইহার পর আর কোনো প্রশ্ন করিবার সূত্র খুঁজিয়া পাইল না। খানিকক্ষণ অপেক্ষা করিয়া অনেক ভাবিয়া সে কহিল, একবার বাইরে আসবে মা? সরু কথা কহিল না। পিছন হইতে সরস্বতীর কনিষ্ঠ ভাইটি কহিয়া উঠিল, মা বলেছে দিদি আর বাইরে যাবে না। দিদি বড় হয়েছে কি না? ও তাই? এবার নিধিরামের চক্ষে সরস্বতীর পরিবর্তন ধরা পড়িল। 1 বৎসর সে সরস্বতীকে দেখে নাই, কিন্তু বর্ষপূর্বে গৃহযাত্রার দিন সে যে মুখরা চঞ্চলা বালিকার নিকট হইতে বিদায় লইয়া গিয়াছিল, তাহার সহিত এই মেয়েটির প্রভেদ বিস্তর। ইহার সহিত কি ভাষায় কোন উপলক্ষে কথা কহিবে তাহা সহসা নিধিরাম স্থির করিয়া উঠিতে পারিল না। ইতস্তত করিয়া বাড়ি হইতে যে পাটালি গুড় আনিয়াছিল তাহার পুটুলিটা জানালা গলাইয়া সরস্বতীর হাতে দিয়া নিধিরাম কহিল, বাড়ি থেকে এনেছি সরুমা, নিয়ে যাও। তাহার পর নিজ গৃহ সম্বন্ধে 2-1টি অসম্বন্ধ কথা কহিয়া নিধিরাম চলিয়া গেল। গ্রামের কারিগরের দ্বারা যে বিচিত্র বর্ণের কাঠের পুতুলগুলি গড়িয়া আনিয়াছিল সেগুলি আর বাক্স হইতে বাহির করিবার আবশ্যক হইল না। পরদিন নিধিরাম প্রত্যহের বেসাতি লইয়া নীলবাড়ির জানালায় দাঁড়াইল। নিচের ঘরে তক্তপোষের উপর বসিয়া সরস্বতী লেখাপড়া করিতেছিল। নিধিরাম মৃদুস্বরে প্রশ্ন করিল, কি পড়ছ সরুমা? সরস্বতী মুখ তুলিয়া নিধিরামকে দেখিয়া হাসিয়া কহিল, কথামালা। পরক্ষণে প্রশ্ন করিল, মা জিজ্ঞেস করেছে গুড়ের দাম কত? প্রশ্ন শুনিয়া নিধিরাম থমকিয়া গেল। তাহার পর শুষ্ক মুখে কহিল, দিদিমাকে বলো সরুমা, আমার ঘরের তৈরি গুড়, পয়সা লাগেনি। সরস্বতী কহিল, আচ্ছা। ইহার পর আর 2 দিন সেই পথে নিধিরাম আসিল না। 3য় দিনের মধ্যাহ্নে নিধিরাম যথারীতি নীলবাড়ির জানালায় দাঁড়াইয়া ডাকিল, সরুমা। সরস্বতী স্লেট হইতে মুখ তুলিয়া একেবারে প্রশ্ন করিল, 2 দিন কেন আসনি?
নিধিরামের মুখ উল্লাসে উদ্ভাসিত হইয়া উঠিল। তাহা হইলে সরুমা তাহার কথা মনে রাখিয়াছে। অনুপস্থিতির একটি কারণ নির্দেশ করিয়া নিধিরাম অতি সতর্ক মৃদুস্বরে কহিল, সরুমা, একখানি বই এনেছি, পড়বে? বলিয়া জানালা দিয়া একখানা বটতলার কৃত্তিবাসী বাঁধানো রামায়ণ চারিদিক চাহিয়া সরস্বতীর চৌকির উপর রাখিয়া দিল। সরস্বতী ডাকিয়া জিজ্ঞাসা করিল, ছবি আছে? নিধিরাম হাসিয়া কহিল, অনেক, রাম, রাবণ, হনুমান, সবার ছবি। আমি পড়তে জানি নে সরুমা, তুমি আগে পড়ে নাও, তারপর আমাকে পড়ে শোনাবে। সরস্বতী কহিল, আচ্ছা, তুমি আবার কাল আসবে? নিধিরাম একটা সমুজ্জ্বল আনন্দ হাস্যের সহিত সম্মতি জানাইয়া চলিয়া গেল। সরস্বতী রামায়ণ পড়িত, আর নিধিরাম সিন্দুরের প্যাটটা কোলের উপর রাখিয়া জানালার রোয়াকে বসিয়া শুনিত। মধ্যে যে ইটের দেওয়ালের ব্যবধান ছিল, শ্রোতা ও পাঠিকার কাহারও তাহা মনে ছিল না। সহসা একদিন ব্যবধান বাড়িয়া গেল। পাঠ যখন অযোধ্যাকাণ্ড পর্যন্ত অগ্রসর হইয়াছে, তখন একদিন নিধিরাম আসিয়া দেখিল, সরস্বতীর পরিবর্তে নিচের ঘরে তক্তপোষের উপর দুইটি ভদ্রলোক পরিষ্কার বিছানায় বসিয়া তামাক টানিতেছেন। নিধিরাম ডাকিল, চাই চীনা সিঁদুর। দোতলার একটা জানালা খুলিয়া গেল। সরস্বতী দাঁড়াইয়া বাম হাত মুখে দিয়া ডান হাত নাড়িয়া ইঙ্গিতে জানাইল যে সে আজ পড়িবে না। নিধিরাম যে পথে আসিয়াছিল সেই পথেই ফিরিয়া গেল। গলির মোড়ে সরস্বতীর সখী রাধারানী ওরফে রাধু নিধিরামকে সংবাদ জানাইল যে সরস্বতীর বিবাহ আসন্ন এবং পাত্রপক্ষ দেখিতে আসিয়াছেন। সরুমার বিবাহ, তারপর শ্বশুরবাড়ি, সে কত দূর! নিধিরাম একবার ফিরিয়া দূরে নীল বাড়ির দোতলার রুদ্ধ বাতায়নের দিকে চাহিয়া মন্তরপদে চলিয়া গেল। ৩-৪ দিন ঘরে কাটাইয়া আবার সে পেট্রা মাথায় করিয়া নিধিরাম গলির মোড়ে আসিয়া একদিন হাঁকিল, চাই চীনা সিঁদুর, চাই চীনা সিঁদুর। সেদিন নীলবাড়িতে নহবত বাজিতেছে। নিধিরাম অনেকক্ষণ অপেক্ষা করিল। উপরের খোলা জানালার ধারে আজ আর আসিয়া কেহ দাঁড়াইল না। পরদিন হইতে পুনরায় যথারীতি নিধিরামের কণ্ঠস্বর গলির সর্বত্র ধ্বনিত হইতে লাগিল। শুধু নীলবাড়ির সম্মুখ দিয়া নীরবে সে চলিয়া যাইত। শত চেষ্টাতেও কণ্ঠে কথা ফুটিতে চাহিত না। নিত্যকার মতো সেদিনও নিধিরাম নীরবে চলিয়া যাইতেছিল। এমন সময় নীলবাড়ির জানালা হইতে একটু শিশু ডাকিল, দাঁড়াও সিঁদুরওয়ালা, দিদি তোমাকে ডাকছে। নিধিরামের বুক কাঁপিয়া উঠিল। ফিরিতেই সে দেখিল নিচের ঘরের জানালায় সরস্বতী দাঁড়াইয়া। নিধিরাম আনন্দে গদগদ স্বরে কহিয়া উঠিল, কবে এলে সরুমা? আমি তো জানি নে তাই। সরস্বতী সংক্ষেপে কহিল, আজ। ইহার পর নিধিরাম ঘণ্টাখানেক ধরিয়া অবিশ্রান্ত কত কথা কহিয়া গেল। শেষে কহিল, তোমার সিঁদুরের কৌটাটা আনো তো সরুমা, খুব ভালো উজুলি সিঁদুর আছে। সরস্বতী সোনার কৌটো সিঁদুরে ভরিয়া নিধিরাম সেদিনকার মতো চলিয়া গেল। তাহার পর হইতে ক্রমে ক্রমে বিচিত্র বর্ণের কাঠের কৌটোয় সিঁদুরের উপটৌকন আসিতে আরম্ভ হইল। সেই সঙ্গে তরল আলতা হইতে শুরু করিয়া শাঁখের কঙ্কন পর্যন্ত এঁতির কোনো সরঞ্জামই বাদ পড়িল না। সেবার বর্ষায় আর নিধিরাম দেশে গেল না। আশ্বিনে পূজার পূর্বে সরস্বতী যেদিন শ্বশুর গৃহে যাত্রা করিল, নিধিরামও সেই দিন দেশে গেল। বর্ষায় বাড়িতে উপস্থিত না থাকিবার জন্য আর্থিক ক্ষতি হইয়াছে বলিয়া স্ত্রী হইতে আরম্ভ করিয়া কনিষ্ঠ পুত্র পর্যন্ত নিধিরামকে যথেষ্ট ভৎসনা করিল। কিন্তু আর্থিক ক্ষতির প্রকাণ্ড অঙ্কটি তাহাকে মোটেই বিচলিত করিল না। ফাল্গুনের বাতাসে কৃষ্ণচূড়ার গাছের ডালে রং ধরিয়াছে। নিধিরাম কলিকাতায় ফিরিল। সরস্বতী শ্বশুরবাড়ি হইতে ফিরিয়াছে কিনা সে জানিত না। নীলবাড়ির সম্মুখে দাঁড়াইয়া হাঁকিল, চাই চীনা সিঁদুর। কোনো সাড়া আসিল না। নিধিরাম গলির পথে ফিরিয়া গেল।
কিন্তু কি ভাবিয়া আবার আসিয়া কণ্ঠস্বর উচ্ছে তুলিয়া ডাকিল, চাই চীনা সিঁদুর। অতি ক্ষীণ পদধ্বনি যেন শোনা গেল। নিধিরাম কম্পিত বক্ষে জানালার ধারে আসিয়া প্রতীক্ষায় দাঁড়াইল। জানালা খুলিয়া সরস্বতীর ছোট ভাইটি কহিল, তোমাকে এ পথে আসতে মা বারণ করে দিয়েছে সিঁদুরওয়ালা। অজ্ঞাত কোনো অপরাধ করিয়া ফেলিয়াছে ভাবিয়া নিধিরামের মুখ শুকাইল। আমতা আমতা করিয়া কহিল, কেন? এমন সময় দরজা খুলিয়া গেল। দাঁড়িয়ে আসিয়া দাঁড়াইল ম্লানমুখী শুভ্রাবেশী নিরাবরণা সরস্বতী। নিধিরাম চমকিয়া উঠিল। তাহার পর মাথার পেটটা মাটিতে নামাইয়া তাহার উপরে বসিয়া পড়িয়া অর্থহীন উদ্বান্ত দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল। নীলবাড়ির দরজা বন্ধ হইয়া গেল। সংবিত পাইয়া যখন নিধিরাম ফিরিয়া চলিল, তখন তাহার মাথার সিঁদুরের পেটটা 20 মণ ভারী হইয়া গিয়াছে। ইহার পর আর 7 দিন সে গলিতে কেহ নিধিরামকে দেখে নাই। অবশেষে একদিন হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনিয়া জানালা খুলিলাম। নিধিরামের মূর্তি দেখা গেল। সিঁদুরের পেটটার পরিবর্তে তাহার মাথায় প্রকাণ্ড ফলের ঝাঁকা। তাহার গুরুভারে অবনত হইয়া বৃদ্ধ নিধিরাম পাঠক ঘর্মাক্ত কলেবরে নীলবাড়ির সম্মুখ দিয়া গলির পথে হাঁকিয়া যাইতেছে, ফল চাই মা, পাকা ফল। এই হচ্ছে নিধিরাম পাঠকের গল্প। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। আর এরকম আরও ভালো ভালো গল্প শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।